সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের ৩ দিনের মাথায় পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে যাত্রা শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার পূর্ণ করল ৬ মাস। প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতটা, তা নিয়ে জনমনে আছে নানা প্রশ্ন। সেসব নিয়ে আলোচনা করতে আজকে আমাদের সম্পাদকীয়র বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট শিশির মনির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক, গ্লোবাল টেলিভিশন। আপনাদের সবাই দুইজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। গাজীপুরের ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি, গুলিবিদ্ধ বৈষম্য বিরোধী শিক্ষার্থী। দিল্লিতে বসে দেশকে অস্থিতিশীল করছে শেখ হাসিনা, সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলছেন বিএনপি নেতারা। গণহত্যার বিচার দাবি জামায়াত আমিরের। অন্তর্বর্তী সরকারকে নেতিবাচকভাবে তুলে ধরতে $1 মিলিয়ন খরচ করছে পতিত স্বৈরাচারের ঘনিষ্ঠরা। উস্কানি দিচ্ছে ভারতের গণমাধ্যম, অভিযোগ প্রেস সচিবের। ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ, গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে ফেব্রুয়ারিতেই দলগুলোর সঙ্গে আলোচনা, বাকিগুলোর বাস্তবায়ন করবে সরকার, জানালেন উপদেষ্টা। আমরা আলোচনায় আসি। প্রথমেই শিশির মনির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাকে দিয়ে শুরু করি। আপনি অভ্যুত্থানের পর ৬ মাস আজকে পূর্ণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের। এই সরকারের আইন শৃঙ্খলা পরিবেশ, দ্রব্যমূল্য এবং সার্বিক পরিবেশ নিয়ে আসলে আপনি কতটা সফল, কত মার্কস দেবেন সরকারকে, এবং কতটা বিফল বলে মনে করেন? দেখুন, যে প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটা সকলের কাছে স্পষ্ট। আগের যে সরকার ছিল সে সরকার কোনো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তন হয়নি। যে পদ্ধতি পরিবর্তন হয়েছে এটা কেউ বলছেন এটি গণ অভ্যুত্থান, কেউ বলছেন এটি ছাত্র জনতার বিপ্লব। কোয়েশ্চনটা খুবই ইন্টারেস্টিং। এইভাবে বর্তমান সংবিধানে সরকার পরিবর্তনের অপশন কি আছে? আনসার হলো নো। এই পদ্ধতিতে সরকার পরিবর্তনের কোনো কনসেপ্ট বর্তমান সংবিধানের কোনো অংশ নয়। তাহলে পরিবর্তন হলো কি করে? এই সিস্টেমকে কি বলে? এই সিস্টেমের মধ্যে পরিবর্তন হয়ে যে আসলো তার কাছে কি প্রাপ্তি এবং প্রত্যাশা আছে? কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সে সবচাইতে বড় আর্গুমেন্ট হলো উইল অব দ্য পিপল। উইল অব দ্য পিপলটাকে এক্সপ্রেস করার ডেমোক্রেটিক সিস্টেম হলো ইলেকশন। এই ডেমোক্রেটিক সিস্টেমের বাইরেও উইল অব দ্য পিপল এক্সপ্রেস করার আরও মেকানিজম আছে। যে মেকানিজমে উইল অব দ্য পিপলকে এক্সপ্রেস হয়েছে 5ই আগস্ট, এটি নন কনভেনশনাল মেথড, এটি প্রচলিত মেথড না, অপ্রচলিত মেথড। পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মামলায় একটা কনসেপ্ট নিয়ে আলোচনা হয়েছিল, সেটা রেভলিউশনারি গভর্নমেন্ট। যখন আপনি কোনো একটা কিছুর নিয়মতান্ত্রিক পদ্ধতিকে বন্ধ করে দিবেন, নন প্রসেসকে অবস্ট্রাকশন করবেন, প্রচলিত পদ্ধতিতে নিয়মতান্ত্রিক উপায়ে যখন পরিবর্ধন, পরিমার্জন, সংশোধন বন্ধ করে দিবেন, তখন অপ্রচলিত পদ্ধতি ডেভেলপ করে। এই জন্য কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সে পৃথিবী জুড়ে এটাও স্বীকৃত যে উইল অব দ্য পিপলকে এক্সপ্রেস করার জন্য গণ অভ্যুত্থান, ইফেক্টিভ রেভলিউশন ওয়ান অব দি ওয়ে। এবং এই প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হয়েছে। ফলে ডেমোক্রেটিক ট্রানজিশনাল যে পরিচিত রাস্তা, যেটা ইলেকশন হবে, মেজরিটি পার্টি গভর্নমেন্ট গঠন করবে, মাইনরিটি পার্টি অপোজিশন হবে, এই প্রক্রিয়ায় কিন্তু সরকার পরিবর্তন হয়নি। এখন যে প্রক্রিয়া সরকার পরিবর্তন হয়েছে, হওয়ার পরে কতগুলো দাবি উত্থাপন হয়েছে যে আমাদের গঠনতান্ত্রিক সংশোধন প্রয়োজন, আমাদের বিচার ব্যবস্থায় পরিবর্তন প্রয়োজন, নির্বাচনী সংস্কার প্রয়োজন, আমাদের পুলিশি সিস্টেমে পরিবর্তন প্রয়োজন, দুদকের যে মেকানিজম আছে এখানে পরিবর্তন প্রয়োজন, জনপ্রশাসনে পরিবর্তন প্রয়োজন। কেন পরিবর্তন প্রয়োজন মনে হয়েছে? কারণ পুলিশ তার নাগরিককে গুলি করে মেরে ফেলতেছে। জনপ্রশাসন সেখানে এই রকমের ইলেকশন করার ক্ষেত্রে
ফার্সিক্যাল ইলেকশন করার ক্ষেত্রে হেল্পিং হ্যান্ডস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে কোয়েশ্চেন আসছে, তাহলে যে সিস্টেমগুলো আছে, সিস্টেমগুলো তো প্রপারলি ফাংশন করে নাই। কি করে একটা দেশের পুলিশি সিস্টেমে ওই দেশের নাগরিককে 0 পয়েন্ট থেকে গুলি করে মেরে ফেলা হয়, স্নাইপার ব্যবহার করা হয়, হেলিকপ্টার ব্যবহার করা হয়, পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারে ফেলা হচ্ছে। এই যে এক প্রক্রিয়া, পুলিশ কি করে এটা করতে পারে? হ্যাঁ, সমাজের ডেলিনকুয়েন্ট ব্যক্তি, অপরাধী ব্যক্তি একজন আরেকজনের সঙ্গে বিভিন্ন বিবাদে জড়াতে পারে, কিন্তু পুলিশ তো একটা ডিসিপ্লিনারি ফোর্স। জনপ্রশাসন তো সবচাইতে এডুকেটেড ক্রিম পিপলদের সমন্বয়ে গঠিত এক ধরনের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীগণ, যারা ট্রেইনড আপ দেশে বিদেশে। তারা কি করে ইলেকশন রিগিংয়ে থাকে? কি করে একজন এসপি সাহেব খালি বাক্সে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন? তিনি তো বাংলাদেশের সবচাইতে ভালো বিশ্ববিদ্যালয়গুলিতে পড়েছেন যারা, তাদের মধ্যে স্বীকৃত জন। তাহলে এই ডিগ্রি, এই পড়াশোনা এইভাবে ডেভেলপ করা, এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে কি করে রাষ্ট্রীয় বাহিনীগুলো এই প্রক্রিয়ায় অবতীর্ণ হয়? কি করে ইলেকশন কমিশন এইভাবে একটা ইলেকশনকে অ্যাপ্রুভ করে? সকলেই দেখি আমরা ইলেকশন হয় নাই, সকলেই দেখি আমরা কেউ ভোট দিতে যায় না, ইলেকশন কমিশন বলে 40% ভোট। মানে আপনি বলছিলেন যে যদি কোনো মানে ডেমোক্রেটিক ওয়েতে আসলে ট্রানজিশনটা হতো, সেক্ষেত্রে একটা মেজরিটি পাওয়ারে থাকতো, মাইনরিটি অপোজিশনে থাকতো, কিন্তু গণ অভ্যুত্থান যেহেতু হয়েছে সেহেতু কি আসলে মানুষের আকাঙ্ক্ষাটা বেশি ছিল কিনা, এবং সেই কারণে আসলে 6 মাসের মাথায় আপনি কি দেখছেন কতটা সফল? সেই জন্য দেখছি, সেই জন্য প্রশ্ন উঠেছে যে এক্সিস্টিং সিস্টেমরা আমরা ওয়ার্ক করেছিলাম, আমাদের এই রাষ্ট্র যে কনস্টিটিউশনাল মেকানিজমে পরিচালিত হয়েছে, সেই কনস্টিটিউশনাল মেকানিজমে পরিচালিত হওয়াটা সাফিসিয়েন্ট কিনা, নাকি গঠনতান্ত্রিক পরিবর্তন দরকার? সেই উদ্দেশ্যকে সামনে রেখে এইটি তো একজন দুজন মানুষের ভাবনার বিষয় নয়, এটি তো সুচিন্তিত মতামত প্রয়োজন। এই জন্য গভর্নমেন্ট ফর্মুলেটেড কমিশনস। এটা উন্নত বিশ্বে কমিশন ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়, যেখানে স্টাডি করে যারা রেলেভেন্ট ফিল্ডের লোক, যাদের এই ব্যাপারে জ্ঞান আছে, এক্সপার্টিজ আছে, তারা রেকমেন্ডেশন দেয়। আজকে দেখলাম 6টা কমিশনের রিপোর্ট পাবলিশ হয়েছে অফিসিয়ালি। এখানে যে ধরনের রেকমেন্ডেশন এসেছে, বিশেষ করে কনস্টিটিউশনাল ডিসপেন্সেশনে যে পরিবর্তনগুলো ওনারা চেষ্টা করেছেন, তার মধ্যে একটা হলো যে আমাদের রাষ্ট্রটা যে সমহান আদর্শের উপর ভিত্তি করে যাত্রা শুরু করেছিল 1972 কনস্টিটিউশনে, সেখানে কিছু পরিবর্তনের কথা তারা বলছেন। আরেকটা কথা তারা বলছেন যে একটা ক্ষমতার ভারসাম্য প্রয়োজন। আমি এই বিষয়ে আপনার কাছে আসবো, তার আগে মানে এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত আরো জানতে চাবো, আপনি একটা গঠনতান্ত্রিক পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে কিনা সেই বিষয়েও আসলে বলছিলেন। আমি আরো বিস্তারিত জানবো যে আজকে যে 6টি সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে এবং সুপারিশও দিয়েছে সরকারকে, যে অন্তর্বর্তীকালীন সরকার অন্য দলগুলো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কোনগুলো বাস্তবায়ন করতে পারে, সেই বিষয়ে আপনার কাছে জানবো। তার আগে নাজমুল আশরাফ ভাই, আপনার একটু মূল্যায়নটা জানতে চাই যে 6 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স, মানুষের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলন হয়েছে বলে আপনি সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার এসেছে। অভ্যুত্থানের পরে 3 দিন দেশে কোনো সরকার ছিল না, চরম একটা বিশৃঙ্খল অবস্থা এই সরকার দায়িত্ব নিয়েছে। সেই জায়গা থেকে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা কঠিন কাজ। দায়িত্ব নিল, আস্তে আস্তে স্বাভাবিক অবস্থা তৈরি করার তারা চেষ্টা করলো। প্রথম চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ, এগুলোকে মোকাবেলা করা। কিন্তু পুলিশ থেকেও ছিল না, পলাতক ছিল, তারপর এসছে। এরপরও এই 6 মাস পরও কিন্তু পুলিশ তার স্বাভাবিক দায়িত্বটা পালন করছে না। কেন করছে না সেটি হয়তো অন্য বিতর্ক, কিন্তু পুলিশ যেই ভূমিকা নেয়ার কথা জনস্বার্থে, জনগণের নিরাপত্তার স্বার্থে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ মোকাবেলার ক্ষেত্রে, সেই ভূমিকাটা আমরা পুলিশের দেখছি না। আমরা জানি যে এই অপ্রতুলতার কারণে পুলিশের ভূমিকা, শক্তি, সামর্থ্য, তৎপরতা, সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। অনেক বড় বড় ঘটনার ক্ষেত্রে সেনাবাহিনী ভূমিকা নিচ্ছে। দৈনন্দিন জীবনের ছোটোখাটো বিষয়ে যেটি পুলিশেরই দেখার কথা, সেই জায়গায় যথেষ্ট ভূমিকা তারা রাখতে পারছে না। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা অভ্যুত্থান পরবর্তী এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটা এই সরকারের জন্য আরও বেড়ে গেল যখন একের পর এক মানুষ আন্দোলনে নামছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে।
যারা আন্দোলনে নামছে তাদের উদ্দেশ্য কি, পরিচয় কি, কেন এখন নেমেছেন, 16 বছরের ক্ষোভ বঞ্চনা এখন কেন এসে উগরে দিচ্ছেন, যখন যেখানে যার খুশি আন্দোলনে নেমে যাচ্ছে, অযৌক্তিক দাবিতে, গুরুত্বহীন দাবিতে, কোনো রকমের বাছ বিচার ছাড়া আপনি রাস্তা দখল করছেন, আপনার জনদুর্ভোগ তৈরি করছেন, আইন শৃঙ্খলা নষ্ট করছেন। আবার সেই আন্দোলনকারী প্রায় 150 মতো আন্দোলন এই 6 মাসে মোকাবেলা করেছে সরকার। তার অনেকগুলো আলাপ আলোচনা করে দাবি দেওয়া মানার আশ্বাসে প্রেস সচিব বলেছেন 180টি। 180, তাহলে তো অনেক বেড়ে গেছে। 136 পর্যন্ত আমরা শুনছিলাম, বা প্রায় 150, ওর বেড়ে গেছে। তার মানে এতগুলো আন্দোলন মোকাবেলা করা, সেই আন্দোলনগুলোর যৌক্তিকতা, দাবির যথার্থতা নিয়ে আমরা অনেক প্রশ্ন করতে পারি, কিন্তু সেটা মোকাবেলা করতে হয়েছে। আবার কোনো কোনো আন্দোলনের ক্ষেত্রে দেখা গেছে কি যে সরকার যা করার কথা, আইনশৃঙ্খলা বাহিনী যা করার কথা, জননিরাপত্তার স্বার্থে দিনের পর দিন আপনি রাস্তা দখল করে মানুষের দুর্ভোগ তৈরি করবেন, আইন কানুন কোনো কিছু মানবেন না, অযৌক্তিক দাবিতে আপনি মাঠে নেমে আসবেন। তাদের অনেকের ব্যাপারে সরকার উদাসীনতা বা সহনশীলতা দেখিয়েছে। আবার কারো কারো যৌক্তিক দাবির ক্ষেত্রে দেখলাম পুলিশ হঠাৎ মানে টপ গিয়ারে চলে গেছে, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জলকামান এগুলো ব্যবহার করে ফেলেছে। তো ফলে এই আন্দোলন দাবি দেওয়া এটা একটা আইনশৃঙ্খলার দিক। দ্বিতীয়ত, অনেক রকমের অপরাধ যেটি 5ই আগস্টের পরে পুলিশ এবং সরকার না থাকার কারণে যেই হারে বেড়ে গেছিল তার একটা ধারাবাহিকতা চলছিল। তারপরও বিভিন্ন জায়গায় ঢাকাসহ অনেক জায়গায় অনেক রকমের অপরাধ মাত্রা বেড়ে গেছিল, সেগুলো মোকাবেলা করার চেষ্টা করছে পুলিশ। যথেষ্ট ছিল না, সেনাবাহিনী তাদের সাথে যোগ দিয়েছে। এটা হলো দ্বিতীয় ধরন বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে। ফলে আর তৃতীয় বিষয় হচ্ছে, এখন আমরা যে এক ধরনের উন্মাদনা, যে উন্মাদনা 5ই আগস্টের পরে ছিল, এটা স্বাভাবিক। এরপরে সরকার দায়িত্ব নিল, বিভিন্ন কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালন শুরু করলো। তারপরও যখন যেখানে যা খুশি হচ্ছে, সেটা প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন, পতিত সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, এরকম নানান কারণে নানান ধরনের ঘটনা ঘটছে। মোটামুটি এগুলো একটা স্বাভাবিক অবস্থায় চলে আসছিল। আবার 5 তারিখ থেকে সেই উন্মাদনা আবার নতুন করে শুরু হলো। 32 নম্বর থেকে শুরু করে সারা দেশ, সবশেষ গাজীপুর। নিশ্চয়ই সেটা নিয়ে হয়তো আপনি আলাদা আলোচনা করবেন। এটাও তো আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বড় দিক। সেখানে সরকারের ভূমিকা কি এবং সরকার কি করেছে, এটা নিয়ে গত কয়েকদিন ব্যাপক আলোচনা হয়েছে। সরকার একটি পক্ষ মাঠে নামবে, তার প্রতিপক্ষ থাকতে পারে, তাদের দাবি যৌক্তিকতা অযৌক্তিকতা থাকতে পারে, কিন্তু তারা যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে, জননিরাপত্তা বিঘ্নিত করবে, আইন কানুন বহির্ভূত কাজ করবে, সেখানে সরকার কি চুপচাপ বসে দেখবে? সব কিছুর ক্ষেত্রে সরকারের ভূমিকা হবে দেশের মানুষ এবং জনগণের স্বার্থে, ব্যাপক জনগোষ্ঠীর স্বার্থে, কোনো একটি মহলের স্বার্থে না। 2-3 হাজার লোক মাঠে নেমে ভাঙচুর শুরু করে দিল, সেখানে সরকার নীরবে দাঁড়িয়ে দেখলো, কিন্তু এই ঘটনার যে প্রভাব সাধারণ মানুষের জীবনে, জনজীবনে পড়ে, সেটা দেখার দায়িত্ব সরকারের। এখানে আমরা এই 32 সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা, গাজীপুরে হামলা, এই কাজগুলো এক ধরনের ক্রোধ, ক্ষোভের বহিঃপ্রকাশ। শেখ হাসিনা, ভারতের গণমাধ্যম, আপনি বলছিলেন সংবাদ শিরোনামে, তাদের নানা রকমের উস্কানি, বা আরও দূর থেকে ইউরোপের দেশ থেকে আরও অনেক রকমের অনেক উস্কানি দেয়। সেই উস্কানিতে আমরা আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো, শান্তিপূর্ণ রাখবো, সেটা তো সরকারের দায়িত্ব। সেই জায়গায় সরকারের ব্যর্থতা আছে। ফলে আইন শৃঙ্খলার নানান দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষা করা, জনবিরোধিতা রক্ষা করা, অপরাধ দমন করা, এই উন্মাদনা নিয়ন্ত্রণ করা এবং আন্দোলন মোকাবেলা করা, এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে গত 6 মাসে। আমি মনে করি এই জায়গাটিতে সরকারের ভূমিকা সন্তোষজনক না, যথেষ্ট তো নাই, অনেক ক্ষেত্রে অনেক রকমের প্রশ্নের উদ্রেক করে সরকারের ভূমিকা। দ্রব্যমূল্যের কথা আমরা অনেক আলোচনা করেছি, এটা নিয়ন্ত্রণ এখনো আসে নাই। যে ঐক্যমতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছিল এবং সেই ঐক্যমতের ভিত্তিতে এই সরকার কাজ করবে, নানান রকমের সংস্কার করবে এবং দেশটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে। ফ্যাসিবাদী শাসন, স্বৈর শাসন, আওয়ামী শাসন, শেখ হাসিনার শাসনে যেই ভুক্তভোগী হয়েছিল গোটা দেশের মানুষ, তার থেকে ভালো জায়গায় নিয়ে যাওয়া হবে। তার জন্য ব্যাপক সংস্কার কমিশন এগুলো করা হলো। সে ঐক্যমতটা এখন কতখানি আছে 6 মাস পরে, এটা দেখবার বিষয়। এরপরে আসেন আপনি সংস্কার, এটা শিশিরমণি ভাই অলরেডি শুরু করেছেন, 6টা কমিশন রিপোর্ট দিয়েছে, সেগুলো বাস্তবায়ন। কিন্তু এখানে আমি একটা লাইন বলতে চাই,
এই সংস্কার কতটুকু সরকার এই সরকার করবে, কতটুকু নির্বাচিত সরকার সে করবে, এই আলোচনার ক্ষেত্রে একটা আমরা তথ্য পেয়েছি। আজকে আইন উপদেষ্টা বলেছেন যেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য সেগুলোই সরকার করে যাবে, আর যেগুলোর জন্য সংবিধান পরিবর্তন সংসদের অনুমোদন লাগবে সেগুলো ওই সরকার এসে করবে। গেল নির্বাচনের ক্ষেত্রে আজকে গতকাল প্রধান উপদেষ্টা এনএইচকে ইন্টারভিউতে যেটা বলেছেন, উনি 2টা ডেডলাইন দিয়েছিলেন, এ বছরের শেষ অথবা আগামী বছরের মধ্যম। তিনি কিন্তু সবশেষ বক্তব্যে বলেছেন এই বছরের শেষ। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে দাবি সেটার কাছাকাছি চলে আসছে, ফলে নির্বাচনের জায়গাটা আমরা একটা স্পষ্ট অবস্থান দেখতে পাচ্ছি। যারা এই 16 বছরের ফ্যাসিবাদী শাসন, দুঃশাসন, অপকর্ম, গুণ, খুন, হামলা মামলা, দুর্নীতি, যত রকমের অপরাধ তারা করেছে, তার বিচারটা তো সকলের চাওয়া। সেই বিচারের ক্ষেত্রে আমরা কি অগ্রগতি দেখছি? কয়জনকে আমরা ধরতে পেরেছি, কয়জনকে বিচারে আওতা আনতে পেরেছি, কয়জনের বিরুদ্ধে তদন্ত আমরা করতে পেরেছি? 1000, আজকে বিবিসির এক রিপোর্টে দেখলাম, বিবিসি বাংলা, 1000 আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, এমপি থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের নেতা শুধুমাত্র পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে আছে। বহু মানুষ আমেরিকা, ইউরোপে চলে গেছে, বহু মানুষ সেনা ক্যান্টনমেন্টে, সেনানিবাসে আশ্রয় দেওয়া ছিল, তাদের কোনো হিসাব নাই, খোঁজ নাই। তাহলে এত সব অপরাধী, শীর্ষ পর্যায়ের অপরাধীরা চলে গেল, প্রধানমন্ত্রীকে আমরা পাঠিয়ে দিলাম, বাকিরা চলে গেল, চলে যেতে দিলাম, তাহলে কিভাবে বিচার করব আমরা? সেগুলো কোনো জবাব কিন্তু আমরা সরকারের কাছ থেকে পাইনি এখন পর্যন্ত। ধন্যবাদ শিশির ভাই। আপনার কাছে এই আগের প্রশ্ন থেকে আসবো যে আসলে আজকে 6টি সংস্কার কমিশন যে প্রতিবেদন দিল, পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং সুপারিশও দিয়েছে, এবং যেমনটি নাজমুল আশরাফ ভাই বলছিলেন যে আইন উপদেষ্টা বলেছেন যতটুকু নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব সেটি অন্তর্বর্তীকালীন সরকার করবে, বাকিটা পরবর্তীতে নির্বাচিত সরকার করবে। এবং সংবিধান এবং আমি বিচার বিভাগীয় সংস্কার বিষয়ে আপনার কাছে বিশেষভাবে জানতে চাই যে কতটুকু আসলে নির্বাহী পদ্ধতিতে বা আদেশে করা সম্ভব, এবং কি আপনি দেখলেন 6টি সংস্কার কমিশনের, যদি একটু মূল্যায়ন আমাদের বলতেন। দেখেন, প্রতিটি রিপোর্টই একটা ভাস্ট আলোচনার বিষয়। এখানে এখন যে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবে সরকার, কি জন্য এই আলোচনার কেন্দ্রবিন্দুতে হবে কি করে স্টেকহোল্ডারদের সঙ্গে ঐকমত্যে পৌঁছা যায়, ন্যূনতম কোন জায়গাটুকুতে ঐকমত্যে পৌঁছা যায়, আর হায়েস্ট কোন জায়গায় ঐকমত্যে পৌঁছা যায়। এই সরকারের বেসিসের মূল কেন্দ্রবিন্দুই হলো ঐকমত্য, ভ্যালিডিটির মূল কেন্দ্রবিন্দু। এটাই হলো উইল অফ দ্য পিপল। এখন যদি পলিটিক্যাল পার্টিজ এবং স্টেক হোল্ডার্সরা মিলে তারা সিদ্ধান্ত নেন যে এই বিষয়গুলোতে আমরা একমত পোষণ করলাম, তাহলে নেক্সট ইলেকশন কি করে হবে? নেক্সট ইলেকশন ওই ঐকমত্যের ভিত্তিতে, একটা ডকুমেন্টের ভিত্তিতে হতে হবে। বর্তমান যে কনস্টিটিউশনাল মেকানিজম আছে, এখানে তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নাই। এখন যদি আমরা বলি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বেসিসে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে, সকলে মিলে একমত পোষণ করলো। বিএনপির দাবির মধ্যে আছে 31 দফার মধ্যে যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায়। ফর এক্সাম্পল, সকল রাজনৈতিক দল একমত হলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই আমরা, উচ্চকক্ষ এভাবে গঠিত হবে, নিম্নকক্ষ এভাবে গঠিত হবে, এবং মহিলাদের জন্য আলাদা ইলেকশন হবে, যা প্রপোজ করেছেন ওনারা। এখানে 100টা আসন মহিলাদের জন্য হবে, শুধু মহিলারা সেখানে কম্পিট করবে। এটা যদি হয় তাহলে বর্তমান সংবিধানের অধীনে তো এই ধরনের মেকানিজম নাই। বর্তমান সংবিধানের অধীনে ইউনিটারি সিস্টেমে পার্লামেন্টারি ইলেকশন হবে, 300 আসন নির্বাচন হবে, একটা পার্লামেন্ট গঠিত হবে। এখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ বলতে কিছু থাকবে না। প্রাইম মিনিস্টার হবে, প্রেসিডেন্ট হবেন, মিনিস্টার্স হবেন। তাহলে এই সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন কি করে হবে? ইলেকশনের আগে হবে নাকি ইলেকশনের পরে হবে? দিস মেকানিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। একমাত্র ক্রুশাল পয়েন্ট এটা। যদি আমরা একমত পোষণ করি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে হবে, আমি বড় ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ, কিন্তু এটা বড় ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ। এক জায়গায় তো প্রপোজ করেছেন যে প্রদেশ করতে হবে, 4টা প্রদেশ। এক জায়গায় প্রপোজ করেছেন যে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ক্ষমতার ব্যালেন্স আনতে হবে। দেখুন, ফর এক্সাম্পল, আমরা এক সময় শাহাবুদ্দিন সাহেবকে প্রধান বিচারপতি ছিলেন, শাহাবুদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে একটা ইলেকশন করেছেন। ইলেকশন শেষ হওয়ার পরে তিনি আবার প্রধান বিচারপতি হয়েছেন। ওটার মূল বেসিস ছিল 3 জোটের রূপরেখা, এবং এটাই ছিল ঐক্যমত্যের বেসিস, যেটা বাংলাদেশের সংবিধানের 11তম এবং 12তম সংশোধনী। তখনকার সংবিধানে তো এটা পারমিটেড ছিল না। সেই ভাই, আপনি 3 জোটের যে রূপরেখার কথা বললেন, সে সময় তো আরো অনেক বিষয় আসলে ঐক্যমত বিভিন্ন রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেগুলো বাস্তবায়ন হয়নি। মানে এখন যে সুপারিশগুলো আসছে সেগুলা যদি নির্বাচিত সরকার আসলে বাস্তবায়ন না হওয়ার একটা শঙ্কা কি থেকে যায় কিনা? অবশ্যই। আমি যে পয়েন্টটা মেক করতে চাই সেটা হলো
এরকম হওয়া উচিত যে সবগুলো রাজনৈতিক দল মিলে যেখানে ঐকমত্য যে বিষয়গুলো হবে, এই ঐকমত্যের ভিত্তিতে একটা চার্টার হবে। ওই চার্টারের অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বর্তমান সংবিধানের অধীনে উচ্চকক্ষ নিম্নকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বলতে কিছু থাকবে না। বর্তমান সংবিধানের অধীনে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ক্ষমতার ব্যালেন্স বলতে কিছু নাই। বর্তমান সংবিধানের অধীনে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বলতে কোনো কনসেপ্ট নাই। আপনি হাইকোর্ট ডিভিশনকে সিলেটে নিতে পারবেন না, চট্টগ্রামে নিতে পারবেন না, বরিশালে নিতে পারবেন না। কিন্তু যদি ঐকমত্যের ভিত্তিতে চার্টার হয়, যেটা সাউথ আফ্রিকায় হয়েছিল। সাউথ আফ্রিকায় অ্যাপার্থেইড আন্দোলনের পরে তখনকার সংবিধানের অধীনে তারা নির্বাচন করেনি। তারা বেশ কিছু বিষয়ে একমত পোষণ করেছে, করে একটা চার্টার ডিক্লেয়ার করেছে। তারপর একটা ইলেকশন হয়েছে, ওই ইলেকশনে যে নতুন সরকার এসেছে তারা চার্টারের অধীনে ইলেক্টেড হয়েছে। এখন ফর এক্সাম্পল, এখন যদি ইলেকশন হয় এন্ড অফ দিস ইয়ার, ডিসেম্বর ইলেকশন হলো, কোন সংবিধানের অধীনে হবে? এই সংবিধানের অধীনে ইলেকশন হবে? এই সংবিধানে এই এন্ড অফ ডিসেম্বর ইলেকশনের ম্যান্ডেট কোথায়? ম্যান্ডেট তো নাই। তো দেয়ার নিড এ ডিফারেন্ট চার্টার, যে চার্টারের অধীনে ইলেকশন হলে এভরি ইলেকশন উইল বি এ লেজিটিমেট ইলেকশন। আরেকটা বিষয় হচ্ছে যে এতগুলো যে 6টি সংস্থা কমিশন যে প্রতিবেদন দিয়েছে, তার মধ্যে আমি দেখলাম যে 183 পৃষ্ঠা মনে হয় সব সর্বনিম্ন। এর বড় বড় সব প্রতিবেদন, সবগুলো হয়তো আমাদের পড়তে বা গবেষণা করতে একটু সময়ও লেগে যাবে। কিন্তু এই এতগুলো আসলে যে সুপারিশ আসছে, যেগুলো তো আসলে পরিবর্তনই আনা মানে প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে সংবিধান আবার পুনর্লেখনের প্রয়োজন আছে, নাকি না, বিদ্যমান সংবিধানের মধ্যে আসলে সংশোধন আনা সম্ভব? সংবিধান পুনর্লিখনই বলি আর সংশোধনী বলি, করবে কে? মেজর কোয়েশ্চেন কিন্তু এটা, হু উইল ডু দিস? অ্যামেন্ডমেন্ট বলি অথবা রিরাইটিং অফ দ্য কনস্টিটিউশন বলি, এনিথিং। কিন্তু যতগুলো প্রস্তাব আসছে এগুলো সব সংস্কারের প্রস্তাব। কেউ রিরাইটিংয়ের প্রস্তাব বলেনি। কিন্তু সংস্কারের প্রস্তাবগুলো যেহেতু অনেক বেশি, সেই জন্য ধরে নেওয়া হচ্ছে যে এতগুলো সংস্কার সাধন করলে অনেকটা রিরাইটিংয়ের পর্যায়ে পড়বে। সেই প্রশ্নে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, করবে কে? যদি আমরা বলি যে নতুন পার্লামেন্টে যারা আসবেন 2/3 মেজরিটি নিয়ে তারা করবেন, তাহলে 2/3 মেজরিটির যে ইলেকশনের কথা আমরা বলছি, সেই ইলেকশন হবে কিসের অধীন? দেয়ার নিড এ ডকুমেন্ট, দেয়ার নিড এ চার্টার, দেয়ার নিড এ প্রক্লেমেশন, আইনি ভিত্তি একটা। যদি ওই ভিত্তিটা ডেভেলপ, যে ডায়ালগটা হবে, আমার ধারণা ওই ডায়ালগটা হওয়া উচিত ওই চার্টারটা ডিক্লেয়ার করার জন্য একটা কনসেনসাস ডিক্লেয়ার করা। আপনার কাছে আমার শেষ প্রশ্ন একটু ছোট করে উত্তর দিবেন, সেটি হলো যে গত 6 মাসে আসলে আগের সময়ে আমরা বিচার বিভাগকে যতটা বেশি মানে সরকারের প্রভাব ছিল, সেখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থারও প্রভাব ছিল, সেটা আসলে 6 মাসে কতটা প্রভাব মুক্ত হয়েছে বলে আপনি মনে করেন? আমি এই 6 মাসে কোনো প্রভাব দেখিনি। এই 6 মাসে বিচার বিভাগের উপরে কেউ কোনো এক্সট্রা ভ্যাগেন, কোনো এক্সট্রা পাওয়ার ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, এটা বাস্তবে চোখে পড়েনি। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই বিচার বিভাগ যদি ঢেলে সাজানো সম্ভব হয়, পরিপূর্ণ স্বাধীনতাটা নিশ্চিত করা যায়। এখনও নিম্ন আদালতগুলো স্বাধীন নয়। নিম্ন আদালতের অধীনে কোনো সেপারেট সেক্রেটারিয়েট এখনও প্রতিষ্ঠা করা যায়নি। এখনও নিম্ন আদালতের বিচারকরা আইন মন্ত্রণালয়ের অধীনে আছে। এটার জন্য আমরা ফাইট করছি। সংবিধানের অনুচ্ছেদ 116কে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার জন্য উই আর ফাইটিং ফর দ্যাট। দ্য ইম্পর্টেন্ট ইস্যু হলো নিম্ন আদালতে আমাদের অনেক ব্রিলিয়েন্ট এডুকেটেড গ্র্যাজুয়েটসরা বিচারক হিসেবে অ্যাপয়েন্টেড হন, ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপয়েন্টেড হন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, রাজশাহী, চিটাগাঙে পড়েছে, ভেরি ব্রিলিয়েন্ট অফিসার্স। কিন্তু তাদেরকে যদি ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করতে দেওয়া হতো, তাহলে উচ্চ আদালতে অবশ্যই মামলার জট অটোমেটিক কমে যেত। অসংখ্য ধন্যবাদ। এবং এটাই হওয়া উচিত প্রাইমারি কাজ। নাজমুল আশরাফ ভাই, বিএনপি এবং জামায়াতের দুটি কোর্ট থেকে আমি আসলে আপনাকে পরবর্তী প্রশ্নটি করতে চাই। সেটি হলো যে চলমান যে নৈরাজ্যের পরিস্থিতি, সেটি বিএনপি সমর্থন করে না। একটি তাদের অভ্যন্তরীণ সভায় সে সিদ্ধান্ত এসেছে এবং ভাঙচুরের ঘটনাগুলো আগামী নির্বাচনকে প্রলম্বিত করার ষড়যন্ত্র বলে বিএনপি মনে করছে। অপরদিকে জামায়াত বলছে যে আইন নিজের হাতে তুলে নেওয়ার কল্যাণ মানে নেয়ার কোনো কল্যাণ নেই আর কি, আর আইন শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে জামায়াত। এই বিষয়টিকে দুটি বড় দলকে কোট করে আপনি বললেন, যে কোনো দায়িত্বশীল ব্যক্তি, সংগঠন, দল কেউই বলবে না এই উন্মাদনা, এই উন্মাদতন্ত্র চলতে দেওয়া উচিত, বা গত কয়েকদিনে আমরা যা কিছু দেখলাম এটার সপক্ষে যারা ভাঙচুর করছেন, হামলা করছেন, তারা নিশ্চয়ই সপক্ষে বলবেন। কিন্তু যেই অভ্যুত্থানের শক্তি, যারা এই অভ্যুত্থান ঘটিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের অনেকের, দু একজন বাদে অনেকের মুখে আমি শুনেছি যে এইভাবে
চলতে পারে না, বা এই ধরনের কাজকে তারা সমর্থন করে না। কিন্তু হুম। কজ কি, পেছনা কি, উস্কানি কি, শেখ হাসিনা কি করেছেন, তার দল দেশে থেকে বেশি দেশে কি করছে, এগুলো নিয়ে ব্যাপক সমালোচনা আছে, ঠিক আছে। কিন্তু যে ঘটনাগুলো আমরা দেখলাম 5 তারিখের পর থেকে, এরকমটা একটা স্বাভাবিক মানে বাস্তবতায় চলতে পারে না, হওয়া উচিত না। যার যা অপরাধ তার জন্য আপনি বিচার করবেন, আইনি ব্যবস্থা নেবেন। ললেসনেসকে আপনি পারমিট করতে পারেন না, উন্মাদনাকে আপনি এনকারেজ করতে পারেন না, এবং এই মবক্রেসি এত বেশি উচ্চারিত, এখন অনেকে এটাকে হয়তো গালি হিসেবেও নিতে পারে, কিন্তু আমরা সেটার প্রভাব কিন্তু আবার দেখছি, যেটা এক সময় ছিল অভ্যুত্থানের পরপর, সেটা একটা বাস্তবতা ছিল। 6 মাস পরে এসে আবার যখন একই ঘটনা ঘটে, সেখানে আমি শুরুতে বলছিলাম যে প্রশাসনের নির্লিপ্ততা আমরা দেখি, সেই জায়গায় কিন্তু মানুষ অনেক বেশি ভীত সন্ত্রস্ত হয়, জননিরাপত্তা থেকে শুরু করে সব কিছু। প্রত্যেকটা ঘটনার একেবারে মানে গভীরে গিয়ে বিশ্লেষণ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই ধরনের ঘটনার ক্ষেত্রে বিএনপি, জামাত বা আরও যেসব রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা আমরা গত কয়েকদিন শুনেছি, সবাই এটা সমালোচনা করছে, বিরোধিতা করছে, এটা কেউ চায় না। কারণ রুল অফ ল, একজন সর্বোচ্চ আদালতের আইনজীবী আছেন, এটা সবার আকাঙ্ক্ষা, রুল অফ ল, আইনের শাসন। সেই আইনের শাসন কারা নিশ্চিত করবে? সরকার, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, এখন আইন বিভাগ তো নাই। ফলে এদের ভূমিকায় হওয়া উচিত মুখ্য আইনের শাসন। আপনি আইন আদালতের ঊর্ধ্বে উঠে যা খুশি যদি করেন, সেটা তো এক ধরনের নৈরাজ্য। সেই নৈরাজ্যের সমর্থন কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী কেউ করতে পারে না। এই জায়গাটায় সরকারের ভূমিকাটা আমার কাছে খুবই, মানে আমি বলবো যে ব্যর্থতা না, আমার কাছে খুব রহস্যজনক লেগেছে। কেন তারা এটা। আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, সেটি শিশির মনির ভাই আইনের মানুষ, তাকে আমি বিচার বিভাগের ব্যবস্থা জিজ্ঞেস করছিলাম যে স্বাধীনতা কতটুকু দেখতে পান। আপনি গণমাধ্যমের মানুষ, আমি আসলে গণমাধ্যমের স্বাধীনতা গত 6 মাসে আপনি কতটুকু পেয়েছেন? দেখেন, আওয়ামী লীগের 16 বছর গণমাধ্যমের স্বাধীনতা কেমন অবস্থায় ছিল, এটা আমি আপনার সবাই জানি কিভাবে চলেছিল। এখন সর্বোচ্চ স্বাধীনতা আমরা ভোগ করছি বলা হচ্ছে। প্রধান উপদেষ্টা একবার না অনেকবারই বলেছেন যে আপনারা মন খুলে লিখুন, সমালোচনা করুন, ভুল ধরিয়ে দিন, যত পারে যত খুশি আপনারা সমালোচনা করুন। এবং আমরা জানি যে এই ফ্যাসিবাদের পতনের পরে অনেক স্বাধীনতার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সেটি অবারিত হয়েছিল। এখন কি অবারিত আছে? আপনি একটা সত্য বলার পরেও যেটি আরেকজনের পছন্দ হবে না, তার যে প্রতিক্রিয়া, হুমকি আমরা দেখছি, তাতে করে কিন্তু সবাই আবার নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছে। ভয়ের সংস্কৃতি চালু হয়েছে। অনেক কিছু বলতে লিখতে মানুষ 10 বার ভাবছে, গণমাধ্যম, সামাজিক মাধ্যম, সব ক্ষেত্রেই। এবং আপনি মত প্রকাশ করতে পারেন নাগরিক হিসেবে, বা আপনি একটা যুক্তিপূর্ণ বক্তব্য দিতে পারেন, বা একটা সত্য তুলে ধরতে পারেন। আমরা দেখছি সাম্প্রতিক কিছু ঘটনার ক্ষেত্রে গণমাধ্যম সামগ্রিকভাবে বললে একরকমের ভয়ের মধ্যে আছে। কারণ গণমাধ্যম যদি স্বাধীনভাবে সত্য, তথ্য, যুক্তি নির্ভর কাজ করে, তাতে কেউ না কেউ ক্ষুব্ধ হয়, এবং তাদের যে হুমকি এবং তাদের যে প্রতিক্রিয়া, তাতে গণমাধ্যম কর্মীরা, গণমাধ্যম মালিকরা সবাই মোটামুটি ভয়ে থাকে। ফলে এক ধরনের অদৃশ্য ভয় প্রভাব এর মধ্যে আছে। আপনি গত কয়েকদিনের বিভিন্ন ঘটনায় খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি, নাম বললাম না, তাদের যে প্রতিক্রিয়া, মন্তব্য গণমাধ্যম সম্পর্কে আমরা দেখেছি। একজন এমনও বলেছেন, মনে হচ্ছে যে তিনি গণমাধ্যমকে সাংবাদিকতা শেখাবেন, কোন ভাষায়, কোন শব্দ চয়নে কিভাবে বলবেন। সাংবাদিকতার তো মানে নিয়ম নীতি আছে, সাংবাদিকতার ব্যাকরণ আছে। সাংবাদিকতা আমরা পড়ে এসে কাজ করি, শিখে এসে কাজ করি, কাজ করতে করতে শিখি। ফলে কোন ঘটনা, কোন ভাষায়, কোন শব্দে কিভাবে বলবেন, আপনাকে আমাকে তখনই ধরতে পারবে কেউ যদি অসত্য কিছু প্রচার করি। কিন্তু একটি ঘটনার সংবাদ কেমন হবে, তার রিপোর্ট ভাষা কেমন হবে, তার উপস্থাপন কেমন হবে, সেটি সাংবাদিকতা নীতিমালা মেনে আমরা কাজ করি। সেটা কারো পছন্দ নাও হতে পারে, কারো বিপক্ষে যেতে পারে, কিন্তু সেখানে যখন এরকম হুমকি দেওয়া হয়, তখন গণমাধ্যমের স্বাধীনতা কোথায় থাকে? জি, ধন্যবাদ। শিশিরমণি ভাই, আমি আপনাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করতে চাই যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রায়োরিটি ছিল যে আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে বা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার করা। সেই বিচার প্রক্রিয়া আসলে এই 6 মাসে কতটুকু এগিয়েছে, সন্তোষজনক হারে এগিয়েছে কিনা? আমি তো মনে করি তা সন্তোষজনক হারেই এগিয়েছে বিচার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়াটাকে যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে, তার প্রাইম ইস্যুটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেখুন, এরকম একটা বড় ধরনের হত্যাকাণ্ডের বিচার করার জন্য
ইমোশনাল বক্তব্য দেয়া এক কথা, আর হার্ড এভিডেন্স জোগাড় করা আরেক কথা। অনেক কিছুই আমরা টেলিভিশনে দেখি, অনেক কিছু আমরা ফেসবুকে দেখি, ভিডিওতে দেখি। এই বিষয়টাকে এভিডেন্স আকারে আদালতে উপস্থাপন করতে হবে। এটার নামই ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশন প্রক্রিয়াটা এখন চলমান। যতটুকু আমি শুনেছি যে এই মাসের শেষের দিকেই গুরুত্বপূর্ণ মামলায় ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট হবে। এই ইনভেস্টিগেশন রিপোর্টে আমাদের তদন্তকারী সংস্থা এবং প্রসিকিউটর টিম এমন কিছু এভিডেন্স সংগ্রহ করছেন যেগুলো সত্যিকার অর্থেই খুবই রিলায়েবল এভিডেন্স। এই রিলায়েবল এভিডেন্স যখন আদালতে উপস্থাপন হবে তখনই বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক হবে। কারণ আপনি একজনকে অ্যাকিউজ করছেন, তার পক্ষের আইনজীবী থাকবে, সে তো এখানে ক্রস এক্সামিনেশন করবে। একটা ভিডিওকে উপস্থাপন করা হচ্ছে, হেলিকপ্টার উড়ে যেতে দেখেছি আমরা, স্নাইপার দিয়ে গুলি করতে দেখেছি আমরা, শুনেছি আমরা, এটাই তো প্রমাণের জন্য যথেষ্ট নয়। এর ডকুমেন্টও তো আদালতে হাজির করতে হবে, তার সাক্ষী তো আদালতে হাজির করতে হবে, সেই ভিডিওটা অথেন্টিক কিনা সেটা হাজির করতে হবে। আমরা যে শুনেছি যে সিআইডির কাছে টেস্ট করার জন্য পাঠিয়েছে ভয়েস রেকর্ড, কল রেকর্ড, কে কার সাথে কে আলাপ করেছে, কী ধরনের ইনস্ট্রাকশন দিয়েছে, এই গুলি করার ইনস্ট্রাকশন কে দিল, হেলিকপ্টার থেকে গুলি করার ইনস্ট্রাকশন কে দিল, এগুলো তো সংগ্রহ করে সিআইডির কাছে ভেরাসিটি টেস্ট করার জন্য পাঠিয়েছে, কণ্ঠস্বরগুলা। কারণ এভিডেন্সটা তো ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড এভিডেন্স হতে হবে। আমি আপনি যতই ইমোশনাল কথা বলি না কেন, সেটাকে এভিডেন্স আকারে উপস্থাপন করে ক্রস এক্সামিনেশনের সুযোগ দিয়েই বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। একটা বিষয় আমি এবং যখনই সেক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি আছে। জি, বিষয়টি হচ্ছে যে আমি যখনই মানে শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়ার কথা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমাদের ভারতের সঙ্গে যে প্রত্যর্পণ চুক্তি আছে সেই অনুযায়ী যখনই উঠে তখন বলা যায় একটা মিনিমাম স্টেজ অফ জুডিশিয়াল প্রসেস আগানোর পরে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে তাদেরকে বলতে পারবো। সেই জুডিশিয়াল প্রসেসটার কতটুকু অগ্রগতি হয়েছে এটা আমি জানতে চাই, মানে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আমাদের আনুষ্ঠানিক প্রসিকিউশন টিমেই ভালো জবাব দিতে পারবে। সো ফার উই হ্যাভ গান থ্রু এন্ড অফ দিস মান্থ, এই মাসের শেষের দিকেই হয়তো তারা ইনভেস্টিগেটিং রিপোর্ট সাবমিট করবে। এই আইনের বিচারের সিস্টেমটা হলো ইনভেস্টিগেটিং রিপোর্ট সাবমিট হবে, এই সাবমিশনটা প্রসিকিউশন অফিসে সাবমিট করবে, তারা আদালতের সামনে একটা ফর্মাল চার্জ সাবমিট করবে। ফর্মাল চার্জটা প্রাইমারি এক্সামিন করা হবে, করার পরে কগনিজেন্স নেওয়া হবে, আমলে নেওয়া হবে অপরাধটা, তারপরে বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে। এই আমলে নেওয়া পর্যন্ত প্রাথমিক স্টেজ, যে প্রাথমিক স্টেজে এখন অতিক্রম করতে পারেনি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতা ছিল, অনেক সংসদ সদস্য, আওয়ামী লীগের বড় বড় নেতা, তারা কিন্তু আসলে শুধুমাত্র শেখ হাসিনাই না, তারাও বর্ডার ক্রস করে পালিয়ে গেছে। তাদেরকেও কি আসলে প্রত্যর্পণের জন্য মানে আমাদের কি অনেক অপেক্ষা করতে হবে নাকি আসলে সেটা? দেখুন, প্রত্যর্পণ করতে গেলে এটা খুব ইন্টারন্যাশনাল আইনে সবচাইতে জটিল সাবজেক্ট ম্যাটার হলো এক্সট্রাডিশন। এই প্রত্যর্পণ পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রত্যর্পণ, মামলা থাকা না থাকা অবস্থায় প্রত্যর্পণ, এগুলো স্ব দেশের উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। আপনি যদি আমরা বলি যে ভারতে আশ্রয় নিয়েছেন তাকে প্রত্যর্পণ করবেন, প্রত্যর্পণ চুক্তি আছে ঠিকই, তাতে অনেক এক্সেপশন আছে। যদি প্রত্যর্পণ করতে যায় তিনি আদালতে যেতে পারবেন, তিনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারবেন, ভারতীয় সুপ্রিম কোর্টে যেতে পারবেন। ইংল্যান্ড থেকে বাংলাদেশে আপনি প্রত্যর্পণ করবেন। আমাদের এখানে মৃত্যুদণ্ড আছে, ইংল্যান্ডে মৃত্যুদণ্ড নাই। ইংল্যান্ডে যদি মৃত্যুদণ্ড না থাকে তাহলে মৃত্যুদণ্ডের আছে যে সমস্ত দেশে, এই সমস্ত যে এক্সট্রাডিশন হয় না, এগুলো নিয়ে ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, ফ্রান্সে শত শত ইন্টারন্যাশনাল কেসেস আছে। এই জন্য দিস ইজ এ কমপ্লেক্স পার্ট অফ ইন্টারন্যাশনাল ল। এখানে বক্তৃতার যেটা যত সহজ, বাস্তবে এক্সট্রাডিশন ট্রিটি ইমপ্লিমেন্ট করা থ্রু এ কোর্ট প্রসেস ইজ ভেরি ডিফিকাল্ট পার্ট। ইভেন আমেরিকান জুরিসডিকশনে যাদেরকে এখন পাঠিয়ে দেওয়া হচ্ছে ভারতে, আপনি দেখবেন হাত পা বেঁধে, তারাও কোর্টের প্রোটেকশন নেওয়ার আগেই পাঠিয়ে দেওয়া হচ্ছে। যদি কোর্টের প্রোটেকশন তারা নিত, ওখানে গিয়ে যদি একটা ডিস্ট্রিক্ট, ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে আশ্রয় নিত, তাহলে পারতো না, তাহলে আপিল হতো, সুপ্রিম কোর্টে যেত, আবার দীর্ঘায়িত হতো। ফলে এই প্রসেসটা এখানে প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন চুক্তির ইমপ্লিমেন্টেশন, ইট ইজ এ কোয়েশ্চেন অফ লিগ্যাল ওয়ান অ্যাট দ্য সেম টাইম ডিপ্লোম্যাটিক সাকসেস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নাজমুল হাসান ভাই আপনার কাছে জানতে চাই যে আমরা দেখলাম যে যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন তারা একবার দুইবার না 3 বার রাজপথে নেমে মানে সড়কে নেমেছেন, আন্দোলন করেছেন সুচিকিৎসার দাবিতে, তাদের পুনর্বাসনের দাবিতে। এই বিষয়টাকে আসলে এই বিষয়টাতে সরকারের সাফল্য আপনি কতটা দেখেন? একদম সাফল্য নাই। মানে আমি শুরুতে অনেকগুলো এরিয়া নিয়ে বলছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা জীবন দিল, যাদের অঙ্গহানি হলো, যারা ক্ষতিগ্রস্ত হলেন, যারা সাহসিকতা দেখিয়েছেন, যাদের ত্যাগের ফলে এই ফ্যাসিবাদের পতন হলো,
সেই মানুষগুলোর দিকে আমাদের নজর নাই। মানে সরকার বা সরকার সমর্থিত বা সরকারের মূল শক্তি যদি বলি যারা, তাদের অবহেলার কারণে এদের দুর্ভোগ বেড়েছে এবং তা অসুস্থ অবস্থায় হাসপাতালের বেড ছেড়ে রাস্তায় এসে 1-2 বার না 3 বার আন্দোলন করতে হয়েছে। কেন? তার মানে ওদিকে নজর নাই। অন্য অনেক অনাবশ্যক, অপ্রয়োজনীয়, ক্ষতিকর, বিতর্কিত বিষয়ে অনেক বেশি মনোযোগ আমরা দিয়ে ফেলছি, সেই কারণে এই মানুষগুলোর দিকে আমাদের নজর নাই। অথচ সর্বোচ্চ গুরুত্ব এবং নজর থাকার কথা ছিল তাদের। তারা যখন আন্দোলন করতে করতে 3য় দফায় প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত চলে গেলেন, তখন আমরা শুনলাম যে এরা তো আসলে এই গণ-অভ্যুত্থানে আহত না, এর মধ্যে ছাত্রলীগ ঢুকে পড়েছে, যুবলীগ ঢুকে পড়েছে, বহিরাগত ঢুকে পড়েছে। তাহলে বাছাই করে বলা হোক যে মানুষগুলো 3 দফা আন্দোলন করলো, যারা বিভিন্ন হাসপাতালে আছে, তাদের প্রত্যেকের তথ্য তো হাসপাতালে আছে, কর্তৃপক্ষের কাছে আছে, জুলাই ফাউন্ডেশনের কাছে আছে। ওনারা বলুক যে 20 জনের মধ্যে কয়জন বহিরাগত, তাদের ধরা হোক, তাদের বিচার করা হোক। তারা যদি আন্দোলনের পরিস্থিতি তৈরি করে থাকে, সেই তথ্য প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু আপনি আপনার ব্যর্থতা এবং দায় এড়ানোর জন্য কোনো না কোনোভাবে আপনি ফ্যাসিবাদের উপর চাপিয়ে দেবেন। ফ্যাসিবাদের উপর চাপিয়ে দিয়ে আপনি আপনার সব ব্যর্থতা, সব অযোগ্যতা, সব ভুল ত্রুটিকে আপনি পাশ কাটাতে চান, এটা তো ভালো কোনো লক্ষণ না। যাই হোক, প্রশাসনের জায়গাটার কথা আমি একটু বলতে চাই। প্রশাসনিক সংস্কারের রিপোর্ট দিয়েছে প্রদেশ থেকে শুরু করে আরও কিছু বলা হয়েছে। আসলে ধরেন আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, জনগণের স্বার্থে কাজ করবে যেই সরকার, সেরকম সরকার আমরা চাই, তার জন্য সেরকম প্রশাসন চাই। এই যে ব্রিটিশ আমলের আমলাতন্ত্র, যারা সব কিছু নিজের হাতে কুক্ষিগত করে রাখে, রাজনৈতিক সরকারও তাদের কাছে একরকম জিম্মি থাকে, আর অরাজনৈতিক, অবৈধ, আপনার স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকার হলে তো কোনো কথাই নেই, তাদের তো রীতিমতো ঈদ লেগে যায়। সেই প্রশাসনের সংস্কার কতখানি হবে আমরা জানি না। এই প্রশাসনের ক্যাডারের মধ্যে আজকে নিশ্চয়ই খবর দেখেছেন, 25 ক্যাডার একযোগে হয়ে তারা এখন আন্দোলন করছে যে প্রশাসনিক ক্যাডারকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে। উপসচিব পদে 50% তারা, বাকি সব মিলে 15। এখানে বৈষম্য দূর করার জন্য তারা আন্দোলনে নেমেছে। এখন আবার আমরা হরহামেশাই শুনি, সরকারের উপদেষ্টাদের মুখে শুনি, বৈষম্য বিরোধীদের মুখে শুনি, অন্য আরও অনেকের মুখে শুনি যে প্রশাসনের মধ্যে ফেসিবাদের লোকজন সব রয়ে গেছে। তো আপনি ওইখানে তো কোনো পরিবর্তন করতে পারছেন না, আপনি তো সচিবালয়ে ভেঙে দিতে যাচ্ছেন না। তো ফেসিবাদের মূল শক্তি যদি প্রশাসন হয়, সেই প্রশাসনের উপর আমরা কতটা মানে চাপ তৈরি করতে পেরেছি, বদলাতে পেরেছি, বা তাদেরকে হুমকির মুখে রাখতে পেরেছি। আমি এক মিনিট আপনাদের দুজনের কাছে শুনবো যে রাজনৈতিক বিভাজন কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় অভ্যুত্থানের পরবর্তী সময়ে। 1 মিনিটে একটু বলবেন যে এই বিভাজনটাকে আসলে, এই বিভাজনের থেকে পরিত্রাণের পথ কি, ঐক্যবদ্ধ কিভাবে হওয়া সম্ভব? আমার তো মনে হয় যে গভর্নমেন্ট যে ডায়ালগ ওপেন করতে যাচ্ছে, এর মাধ্যমে বিভাজন কমে যাবে এবং একটা মিনিমাম পয়েন্টে ঐকমত্য হবে। শেষ পর্যন্ত ঐকমত্য হওয়া ছাড়া রাজনৈতিক দলই বলি আর স্টেক হোল্ডারদের বলি, তাদের সামনে অপশন কি আছে? এই গভর্নমেন্ট যদি কোনো কারণে ফেল করে, কে বেনিফিটেড হবে? এন্ড অফ দ্য ডেতে কি হবে? এন্ড অফ দ্য ডেতে রাজনৈতিক দলগুলো বেনিফিটেড হবে গভর্নমেন্ট না থাকলে। যদি তাই না হয়ে থাকে, তাহলে সকলের সামনেই ঐকমত্য ছাড়া আর কোনো অপশন। ঐকমত্যের মাধ্যমে সরকার এসেছে, ঐকমত্যের মাধ্যমে সরকার বিদায় নেবে, ঐকমত্যের মাধ্যমে আমরা নতুন ধাপে যাব, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জায়গায় আমি দেখছি মোটা দাগে সব রাজনৈতিক দলই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের ব্যাপারে ঐকমত্য হয়েই আছে। শুধুমাত্র নতুন যে দলটি গঠিত হতে যাচ্ছে তারা একটা ভিন্ন অবস্থানে আছে। জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।